এখানে অ্যাডমিশনের জন্য এবারে সেমিনারের শেষ অধ্যায় সামনে আসেন না তো এই সময়টাকে আমরা যথাসাধ্য কাজে লাগাবার চেষ্টা করি, যা থেকে আগামী দিন অনেক সোনালী ভবিষ্যৎ আপনাদেরকে উপহার দেন, তার কাছে এই কামনাও করি। শুরু করে দ্রুত, কিন্তু ওখানে শুরু করে আমি কথা দিয়েছিলাম যে আগে একটু বলে নাও, সত্যি তাই হবে। তারপরে যে অসম্পূর্ণ করাটা সম্পূর্ণ করি। আচ্ছা, ভালো কথা, তোমরা পরের ক্লাসে কে কে কলকাতায় যাবে, যার মন আছে কলকাতায় যাওয়া, তারা দয়া করে স্টেজে আসলে ভালো হয়, কারণ লাল বইটা একটু চলে আসবে হবে। যারা পরের ক্লাসে কলকাতায় যাবে ক্লাস করতে, থার্ড সানডেতে ক্লাস হয় প্রতি মাসের থার্ড সানডেতে, যারা ক্লাস করতে যাবে তারা ওখানে চলে এসো। এই জন্য আসবে যারা লাল বই বা অন্য অন্য ম্যাগাজিন পেতে চায়, তারা কলকাতায় যাবে ক্লাস করতে। কলকাতায় ওরা যখন ক্লাস করতে যাবে, এখনো কয়েকটা দিন বাকি আছে, আর নতুন কোনো তথ্য নিয়ে আসে। ঠিক ছোট বাচ্চাদের যেমন হয়, আমার ক্ষেত্রেও তাই। আজ যা জানি কাল কি জানি, আজকের থেকে কাল আরো ভালো হবে। বেটার টুমরো, অলওয়েজ বেটার টুমরো। সেই জন্য এরা লেটেস্ট নিয়ে আসবে। আমি আপনাদেরকেও বলি কি, আমি কদিন দুনিয়া আছি ঠিক নেই, কিন্তু শেষ সাক্ষ্য হয়ে থাকুন আমি যা রেখে গেলাম। যেভাবে পরলা যান, যেভাবে তিনি তার রহমত করবেন, সেভাবে আপনারা সেগুলি সাহায্য পাবেন। আমি ওইটা বলি না, তার দেওয়া জিনিস আমার কোনো জ্ঞান ওই আছে আমি বলবো না, কিন্তু বলবো সে দিয়েছে, সেগুলি দেওয়ার দায় আমার আছে, কিন্তু নেওয়ার দায়ও আপনাদের আছে। ঠিক আছে, তাহলে তোমরা এসো, তোমাদের কাছে প্রথমে যোগাযোগ করে নেবে। ম্যাথমেটিক্যাল যে কথা লেখা আছে তা দিয়ে কিন্তু ড্রাগটা ইউজ হবে না। যে সিমটম ম্যাথমেটিক্যাল লেখা আছে এটা দিয়ে হবে না। কার্বনিক ইউজ করতে গেলে ফিজিওলজি জানতে হবে। ওই লাল বইটাতে দুটো চ্যাপ্টার আমি লিখে দিয়েছি ফিজিওলজি বই থেকে নকল করে, সরি কপি করে। অবিকল ওখানে কোনো জ্ঞান বুদ্ধি লাগাইনি, আমি লিখেছি কোন বই থেকে কিনেছি, কোন পেজে লেখা আছে, কে লেখক। ওই দুটো চ্যাপ্টার না পড়লে কার্বনিক সম্পর্কে কোনো ধারণা জন্মাবে না। হোমিওপ্যাথ ডাক্তার তখনই হোমিওপ্যাথ হয়ে ওঠে কারণ অ্যালাইড সাবজেক্ট সম্বন্ধে জ্ঞান হয়। সেই জন্য পৃথিবীতে যারা হোমিওপ্যাথিকে এনেছিলেন তারা কিন্তু সবাই অ্যালাইড সাবজেক্টে দক্ষ ছিলেন, মানে তারা অন্য থেরাপিউটিক সিস্টেমের লোক, তাদের অ্যানাটমি ফিজিওলজি জ্ঞান ছিল টুকো, তাই তারা হোমিওপ্যাথিকে এগিয়ে যেতে পেরেছেন। ফলে আমিও চেষ্টা করি প্র্যাকটিস অফ মেডিসিন, অ্যানাটমি ফিজিওলজি নিয়ে লেটেস্ট পড়াশোনা করতে, যা দিয়ে আমি এই হোমিওপ্যাথির জ্ঞানটাকে সর্বাঙ্গীন সুন্দর করে দিতে পারি। শুধু ম্যাথমেটিক্যাল বা রেপার্টরি নির্ভর নয়, শুধু হোমিওপ্যাথি নির্ভর নয়। ডায়াবেটিস নিয়ে আমি যে লেটেস্ট কাজ করেছি আপনাদেরকে এখনো বলিনি। আমি ডায়াবেটিস নিয়ে আমি আমার কাছে অঙ্গীকারবদ্ধ, এই পৃথিবী থেকে আমি ডায়াবেটিসকে উৎখাত করতে চাই। সেটা অসম্ভব না, সম্ভব। সবাই মিলে যদি আমরা এই ডিভাইন রাস্তা নিয়ে চলি, আমরা কিন্তু ডায়াবেটিসকে রুখে দেবো না, ডায়াবেটিসকে নিশ্চিহ্ন করে দেবো। কারণ ডায়াবেটিস হতে গেলে জমিন তৈরি হতে হয়। একটি মানুষ রোজ 10টা করে রসগোল্লা খান, তার ডায়াবেটিস নেই। একটি মানুষ জীবনে একটা রসগোল্লা খায়নি, তার ডায়াবেটিস আছে। তাহলে মিষ্টি বা খাবার ডায়াবেটিসের ক্ষেত্রে কোনো মূল্যায়নের জিনিস হতে পারে না। তাই আমরা সবাই মিলে যদি রুখবো, ডায়াবেটিস কি করে থাকবে? থাকবে না। কারণ ডায়াবেটিস কিন্তু ক্ষয়কারী রোগ। কিসের? শরীরের নয় গো, শুধু মনে, সমাজে, দশের, দেশে। আমার মনের মধ্যে ক্ষয় রোগ বাসা বেঁধেছে, আমার শরীরে ক্ষয় রোগ বাসা বেঁধেছে, আমার মুখ দিয়ে কোনো ভালো কথা বেরোতে পারে না, আমার মন মানসিকতা ভালো হতে পারে না। তাহলে আমরা ডায়াবেটিসকে দুভাবে ঠিক করতে পারি। অ্যালোপ্যাথ ডাক্তারবাবু তাকে দিয়েছেন দিস, হোমিওপ্যাথ ডাক্তারবাবু দিয়েছেন সিরিজিয়াম, জাম্বুলারাম, আরো সব ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা কি করব? কেন ভাইটাল ফোর্স কমজোরি হওয়ার জন্য সোরা প্রিডমিনেন্ট হলো, ফলে ডায়াবেটিসের মতো রোগ বিষ তাকে ধরে নিল। তো আমি কি করতে পারি? তাহলে ডাক্তার জিজ্ঞেস করলে আপনি কি ফালতু বকবক করছেন, তাহলে আপনি ডায়াবেটিস কি করবেন? কারণ ডায়াবেটিস অ্যাকচুয়ালি, ডায়াবেটিস নিয়ে লেটেস্ট যে পড়াশোনাগুলো আমি করেছি তাতে ও কিন্তু জিনবাহিত।
তাহলে জিনবাহিত হবে হবে কি হয়েছে? জিনবাহিত মানুষেরাও তো সুস্থ আছে অন্য অন্য রোগের ক্ষেত্রেও। সে আগে যে আচার আচরণ করতো এখন সে করে না। অটিস্টিক বেবি ওই আচরণ করে না, উন্মাদ অ্যাবনর্মাল মানুষ ওই আচরণ করে না। কেন? কি করেছি আমি? ওই তো দিয়েছি একটা দানা বা দুটো দানা। কি ছিল ওর মধ্যে? কথা হলো ওষুধটা কিন্তু অ্যাকচুয়ালি দেওয়া হয়েছে তার ভাইটাল ফোর্সের যে ত্রুটি বিচ্ছুতি দিয়ে সে পৃথিবীতে এসেছে সেটাকে রেকটিফাই করবার। ডায়াবেটিসকে কে সারাবে? তার ভাইটাল ফোর্স। জ্বরকে কে সারায়? তার ভাইটাল ফোর্স। হাঁটু ব্যথাকে কে সারায়? তার ভাইটাল ফোর্স। হার্ট ডিজিজকে কে সারায়? তার ভাইটাল ফোর্স। কিন্তু একটা মা আমাকে বললেন, স্যার আমার বাচ্চার হার্টের একটা ছিদ্র আছে, মানে ওই সেপ্টাম আর্টিরিওভেন্ট্রিকুলার সেপ্টামে একটা ছিদ্র আছে। আমি তাকে বললাম যেহেতু এটা কনজেনিটাল, পরের কথা পরে হবে, কিন্তু আমি যে পথের সেবক সেখান থেকে আমি বলবো যেহেতু কনজেনিটাল এটা অর্থাৎ হাইড্রোজেন মাস্ট বি দ্য প্রেজেন্ট মেডিসিন। পরেরটা পরে হবে, আগে ওর যে শয়তান ওকে এটা করে দিয়েছে তার মাথায় একটা বাড়ি পড়ুক সজলে, পরেরটা পরে চলবো। ওর হার্টের ছিদ্র আমি সারিয়ে দেবো কথা বলিনি, কিন্তু যে জিনিস ওর মধ্যে বইছে, আপনি হার্টের ছিদ্র আপনারা জানেন তো ওইসব অপারেশন করার পরে সারা জীবন ওষুধ চালানো হয়। বলবেন যেদিন মারা যাবে, যদি দুপুর 12:30টায় মারা যায় তাহলে ওই ইয়ে পর্যন্ত 12টা পর্যন্ত ওষুধ চলবে। আমরা কিন্তু এই জায়গায় আমরা পৌঁছাতেই পারি, আমরা কিন্তু রুখে দিতে পারি সারা জীবনের এই অসুস্থতা, এই রোগ ওষুধ খাওয়ার ব্যাপারটা। কিন্তু আমি বলবো না আপনি হাইড্রোফোনিয়াম দিয়ে তার ওষুধ বন্ধ করে দিন, তা এক্সপার্টদের কাছে পাঠান। আপনি যে অবস্থা তাকে পেয়েছিলেন, তার যে মন মানসিকতা, তার ফিজিক্যাল টেস্টগুলি হয়েছিল, তার ব্লাড টেস্ট হয়েছিল, তার এনজিওগ্রাম হয়েছিল ইত্যাদি হয়েছিল, সেগুলো দেখুন কিভাবে চেঞ্জ করছে। যদি আপনার মনে হয় আপনি একটা ড্রাস্টিক চেঞ্জ করতে পেরেছেন, তবুও বলবো এক্সপার্টদের কাছে পড়া। আপনি তো এক্সপার্ট নন, আপনি হার্টের এক্সপার্ট নন, এক্সপার্টরা অপিনিয়ন দিন, তাদের আপনার শেখা হবে। আপনি দুনিয়াকে বলতে পারবেন দেখো আমি কি করে দিয়েছি, এক্সপার্ট অপিনিয়ন দিয়েছেন, নাথিং ইজ দেয়ার। সো এর থেকে বড় আনন্দ তো নেই না। কিন্তু আপনি হোমিওপ্যাথ ডাক্তার, আমি হোমিওপ্যাথ ডাক্তার, এই কথা বলতে পারি না, তখন লোকে বলবে সালা হোমিওপ্যাথের বাচ্চা, ও কিছু বোঝে না, এই ফোটা দিকে দেবো। সেজন্য এক্সপার্টদের মুখ থেকে বেরিয়ে আসুন, তাহলে কিন্তু আমার প্যাথি, আমার বিজ্ঞান নতুন মাত্রা পাবে, পৃথিবীর কাছে পৌঁছাবে নতুন বার্তা পারে। সেই বিজ্ঞান আছে পৃথিবীতে, আমি কিন্তু সেই দিকে তাকিয়ে আছি। আমি এক্ষুনি কিন্তু মরবো না সেটা আমি বুঝতে গেছি। আমি লড়াইয়ে জিততে চাই, দুনিয়াকে বার্তা দিতে চাই আমরাও পারি। যদি চাও জানতে তো এসো, দেখো আমাদের কাছে কি আছে। তোমরা ওষুধ দিয়ে রোগ সারাও, আমরা সারাই ভাইটাল ফোর্সকে দিয়ে রোগ সারাই। আমরা একটু ঘুর পথে যাই, কারণ ওষুধ দিনের পর দিন চলতে চলতে মানুষের মধ্যে ইমিউনিটি জন্মায়। ওই রোগে ওই ওষুধের প্রতি সে আর কোনো রিয়াক্ট করে না, প্রতিক্রিয়া বিক্রিয়া দেখায় না। তাহলে আর কি রাস্তা আছে? স্যার আগে তো 2 মিলিগ্রাম 5 মিলিগ্রাম 0.5 mg খেতাম, তারপরে ডাক্তারবাবু ওটাকে করলেন 1 mg, তারপরে 2, 3, 5, ডাক্তারবাবু বলেছেন এরপরে বাড়ানো উচিত নয়। স্যার আমি এবার কি করব? এই যে কথাগুলি, তাহলে আমরা তাহলে দুটো পথের খোঁজ পেলাম, একটা হচ্ছে ওষুধ দিয়ে সারানো, আর একটা হচ্ছে ভাইটাল ফোর্সের সাহায্যে সারানো। এটা কেমন কথা হলো? ভাইটাল ফোর্স দুর্বল হয়েছিল বলে অসুখটা হয়েছে। তাহলে জ্বর হোক, কাশি হোক, সর্দি হোক, আমি চোখ বন্ধ করে খুঁজবো এর ভাইটাল ফোর্স কোন ড্রাগের, কোন বিষ এই ভাইটাল ফোর্সকে কমজোরি করেছে। আমি সেই বিষ দিয়ে ভাইটাল ফোর্সকে ওই বিষের কবজা থেকে বার করে আনবো। দেন আমার ডিউটি শেষ। ওই প্রেশার, ওই সুগার, ওই সর্দি, ওই ঠান্ডা সব তার দায়িত্বে, আমি মুক্ত, আমার কোনো দায় নেই। সেই জন্যে আমি বলি আমরা কেউ জ্বর সারাবার ডাক্তার নই, আমরা কাশি সারাবার নয়, আমরা গলা ব্যথা সারাবার নয়, আমরা হাঁটু ব্যথা সারাবার নয়, আমরা হাঁটুর ডাক্তার নই। কিন্তু আমরা কিসের কারিগর? ভাইটাল ফোর্স ঠিক করবার কারিগর। এটা বড় জটিল কথা। এই ভাইটাল ফোর্স কি করে করবো, সেই জন্য কিন্তু এর পরবর্তী অংশ। তবে আর সময় বোধহয় পাওয়া যাবে না, আমি পোটেন্সি নিয়ে একটা কথা বলে দিই ছোট্ট করে কথাটা। পোটেন্সি যদি গ্রেভেস প্যাথোলজি না হয়, গ্রেভেস প্যাথোলজি মানে হলো ক্যান্সারের কথা, গ্রেভেস প্যাথোলজি মানে হলো ইন্টারনাল ব্রেনে হেমারেজ হয়েছে সিভিয়ার পরে, তো রোগী কোমায় আছে। আমি তখন বলেছিলাম আমার ছাত্র শ্বশুরের কথাটা, যদি উনি রাগী না হতেন
আর ওইভাবে গাড়ি অ্যাক্সিডেন্টে যে কোমায় চলে গেছিলেন, আমার উচিত ছিল ওটাকে 0/1 দিয়ে শুরু করা, রিপিটেড ডোজে আমি ওকে কোমা থেকে স্মুথলি বের করে আনতে পারতাম। কিন্তু হায়ার পোটেন্সি দেওয়ার ফলে ও রিয়াক্ট করলো। প্রথমে ছিল চুপ করে কোমায়, এরপরে ছোটাছুটি শুরু করলো। এই ব্যাপারটা কি হলো, এই একটা গ্যাপ হয়ে গেল, বোঝার গ্যাপ হলো। কিন্তু এই কথা তো আপনারা মানবেন যে যদি আমি এই কথাটা না বলতে পারতাম তাহলে তো আমি পোটেন্সিয়াল আইডিয়াটাকে আপনি এস্টাবলিশ করতে পারতাম না। আপনি ভাবতেন তার হোমিওপ্যাথি ওষুধ, মানে ডাক্তাররাই সব থেকে বেশি করে হোমিওপ্যাথিকে হেনস্থা করে, নিজেই ইসলাম হোমিওপ্যাথি কিছু হবে না, চল আজ সন্ধে লাগুক একটা এক্সপার্টের কাছে নিয়ে যাবো। সন্ধে লাগুক কেন? সন্ধে এই জন্য লাগবে সবাই যেন দেখতে পাবে। এই হীনমন্যতা আমাদের থেকে চলে যায়, কারণ এই হীনমন্যতা আমাদের অজ্ঞতা আমাদের এই হীনমন্যতা এনে দিয়েছে, আমি বিশ্বাস করি। তো কারণ আমি নিজেকে দিয়েই বলছি কথাটা, তো সেই জন্য এই হীনমন্যতা থেকে মুক্তি বড় দেরি হয়ে গেল পেতে। কারণ সেই রুগী ভালো হচ্ছে না, সেই রুগী ভালো হচ্ছে না, সব রকম চেষ্টা করা হয়েছে। আজ আমাদের মধ্যে সেই হীনমন্যতা থাকবে না, কারণ আমরা আর সিমটম থেকে ওষুধ দেবো না। আমরা শুধুমাত্র তার জীবন দর্শনকে কেন্দ্র করে সে কিভাবে পৃথিবীতে এসেছে, কি হয়েছে, এইগুলো বিবেচনা করে আমরা মেডিসিনে পৌঁছবো। আমরা সিপ্লিনাম ইউজ করবো না ওই সূর্য ডোবা থেকে সূর্য অস্ত পর্যন্ত বৃদ্ধি, আমরা মেডিসিনাম দেবো না সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত বৃদ্ধি, আমরা ওই ওষুধ দেবো না হট পেশেন্ট, আমরা ওই ওষুধ দেবো না চিলি পেশেন্ট, আমরা ওই ওষুধ দেবো না তিতো ভালোবাসে লম্বন ভালোবাসে, দেবো না। যে বইগুলিতে এই কথাগুলি লেখা আছে বইগুলিকে বেঁধে, দড়ি দিয়ে বেঁধে, শক্ত করে বেঁধে তুলে রাখবেন, তাহলে কিন্তু আপনার মনের মধ্যে দুরকম কথা আসবে না, ওই গিট কিন্তু খোলা যাবে না। আর ওই ওষুধগুলি, কারণ কাল কিন্তু ওই ভাইটি আমায় শিখিয়েছে, স্যার বেরোনো ঘরে ছিল, আমি দেখলাম লাল, আমি দিয়ে দিলাম, তারপরে স্যার সে যে কি অবস্থা। ফলে ওই ভাইটি ও মারার এক গুরু হয়ে গেল। প্লিজ আপনাদেরকে আমি এই কথা বলতে পারতাম না, এই ওষুধগুলিকে তুলে রাখুন এমন জায়গায় যেন ওটাকে হাত দিয়ে না পারতে পারে, তবে কাউকে দেবেন না, কারণ আপনি যাকে দেবেন সে এই সর্বনাশটাই করবে। প্লিজ, আর নয়, অনেক হয়েছে। সেই জন্য চলুন আমরা সেই আলোর দিকে এগিয়ে যাই, যে আলোর দিকে চেয়েছিলেন উপরওয়ালা আমাদেরকে এগিয়ে দিতে। তাহলে পোটেন্সি যদি গ্রেভেস প্যাথোলজি হবে, তাহলে কিন্তু আপনারা 0/1 দিয়ে শুরু করুন। কাজ হয়নি স্যার, 2 ঘন্টা ভালো থাকে আবার হয়, ঠিক আছে 0/2 যান। স্যার এবার তো 3 দিন ভালো ছিল, 0/5 যান। স্যার এবার 5 দিন ভালো ছিল, হচ্ছে না, তো ঠিক আছে, তাহলে বোঝা গেল যে এর যে ভাইটাল ফোর্স আছে সহজেই হাইয়েস্ট পোটেন্সিকে নিয়ে নেবে। দিন না সিএম, স্যার সিএম দিয়ে তো 3 বার ভালো ছিল, তারপরে এবার কি করবো 0.15 থেকে শুরু, কারণ সিএম এর পরবর্তী পোটেন্সিয়াল 0.15 সেন্টিসিমেলা, কিন্তু কেন্টেরা বলেছিল ডিএমএমএম, এখন কিন্তু নেই। কেন্ট বিশ্বাস করতেন আমার থেকে বড় হোমিওপ্যাথ জন্মাবে না, অর্থাৎ ডিএমএমএম উঠিয়ে দাও। কারণ যিনি মানুষটি বলতে পারে হোমিওপ্যাথ হলো পাগলের বাচ্চা পাগল, সে ভাবতেই ডিএমএমএম উঠিয়ে দিয়ে চলে গেল। তো কিন্তু রাস্তা বার করে দিল যে 0.15 থেকে আমার দেশে হোমিওপ্যাথি ইন্টারন্যাশনাল 60 পর্যন্ত তৈরি করে। আপনারা এগুলি চাইলে কালেক্ট করতেই পারেন। তাহলে আপাতত আমি সুমনকে দিয়ে গেছি, আমি স্যার কামাল সাহেবকে দিয়ে গেছি 30 পর্যন্ত। আপনারা চাইলেই এরা 1-2 গড়িয়া ইয়ের কাছে আছে, কি বলে ওর নাম হলো ফারুক, ওখানে জাহিদ, এদের সবার কাছে 30 পর্যন্ত আছে। ফলে এমার্জেন্সি পারপাস এদের কাছে কুরিয়ারের টাকা পাঠিয়ে দিলে 2 পাস কুরিয়ার পাঠিয়ে দেবে, যতদিন পর্যন্ত কলকাতা থেকে নিজের ওষুধ না আনছেন বা ইয়ে থেকে কি বলে রব্বানি সাহেব থেকে কালেক্ট করছেন। রব্বানি সাহেব এই দায়িত্বটা নিয়ে অনেক বড় কাজ করেছেন। যে রব্বানি সাহেব আছেন না এখানে, বাইরে আচ্ছা ঠিক আছে, তো রব্বানি সাহেবের সঙ্গে আপনারা যোগাযোগ করে কি করে ওষুধের ব্যবস্থা করেন। আপনি যুদ্ধক্ষেত্রে আপনার কাছে অস্ত্র নেই, আছে পিস্তল, তাহলে কামানওয়ালা কামান দিয়ে মেরে দেবে। আছে কামান, পিস্তল নেই, কামান দাগতে দাগতে পিস্তল দিয়ে মেরে দেবে। ফলে পিস্তলও থাকতে হবে, কামানও থাকতে হবে, তবে কিন্তু যুদ্ধক্ষেত্রে যাবে। তার আগে পর্যন্ত অপেক্ষা করুন, যা চলছে চলুন। তাহলে আমি বললাম 0/1 মানে লোয়েস্ট পোটেন্সি দিয়ে কখন শুরু হবে, গ্রেভেস প্যাথোলজি। এইবার গ্রেভেস প্যাথোলজি থেকে কখন আপনি হায়ার পোটেন্সি যাবেন। একটা পোটেন্সি দেওয়া হচ্ছে খুব সামান্য সময়, ক্ষণস্থায়ী দরকার, বুঝতে হবে এর ভাইটাল ফোর্স যথেষ্ট স্ট্রং আছে এবং ডিজিজ ফোর্সটা সমান স্ট্রং আছে।
তো সমানে সমানে লড়াই, তার লড়াইটা চিকিৎসা করতে পারবে না, সেটা আপনাকে আইডিয়া দিয়ে দেবে পেশেন্ট। অন্যদিকে যেখানে এই ধরনের গ্রেভেস প্যাথোলজি নেই, সেক্ষেত্রে আপনি সরাসরি সিএমএ চলে যান, সে হোক কার্বোভাইরাস যার হোক সে হাইড্রোকোবি না। যেখানে এমন রিস্কি জায়গা নেই সেখানে আপনি সরাসরি সিএমএ চলে যান, গিয়ে আপনি এবার ঠিক করুন কি করবেন। কারণ ওষুধ দেওয়ার পর পেশেন্ট যদি দৈহিকভাবে কোনো কষ্টের কথা বলে, ডাক্তারবাবু আপনি আমাকে ওষুধ দিলেন ঠিকই, কিন্তু আমার তো ব্যথাটা বেড়ে গেছে। বেশ, আচ্ছা আপনি সেই বলেছিলেন আপনি বড় খিটখিট করেন, আপনার রাতে ঘুম হয় না, আজে বাজে স্বপ্ন হয় না, ওগুলো তো ঠিকই আছে, ঘুম টুমগুলো ঠিক আছে, তাছাড়া ইরিটেশন আমার মধ্যে এখন অত নেই, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি, কিন্তু ব্যথাটা কষ্ট দিচ্ছে। তার মানে ফিজিক্যাল সিমটম অ্যাগ্রাভেটেড, ফিজিক্যাল সিমটমস অ্যাগ্রাভেটেড আফটার সিএম পোটেন্সি। তাহলে আপনাকে সেন্টিসিমালে যেতে হবে। দৈহিক কষ্ট বাড়লে সেন্টিসিমাল পোটেন্সি মানে 200 এ যেতে হবে। দৈহিক কষ্ট বাড়লে সেন্টিসিমালে যেতে হবে মানে 200 এ যেতে হবে। তারপরে ধীরে ধীরে নির্দিষ্ট সময়ে 1 এবং নির্দিষ্ট সময় মানে কি পেশেন্ট বলবে, আপনি করবেন না, পেশেন্ট বলবে ডাক্তারবাবু আমার পাওয়ার বাড়িয়ে দিন। না, ওই পেশেন্ট নয়, যে পেশেন্ট কিচ্ছু বোঝে না সব কথা, সে যদি বলে কি করে বলবে, তার ভাষা দিয়ে বলবে। কি বলবে, ডাক্তার সাহেব আমি তো কষ্টে ঘুমোতে পারছি না, আমার তো কষ্টটা বেড়েছে, আবার আমি তো ভালো ছিলাম বেশ কিছুদিন। তাহলে 1 আবার 6 মাস পরে পেশেন্ট ফিরে এলো, কি বলে এতদিন পরে আমি তো ভালো ছিলাম, 3-4টে নতুন রোগী পাঠিয়েছি, আপনি বুঝতে পারেননি, আমি পাঠিয়েছি, কিন্তু আমার আবার কষ্ট হচ্ছে, এগেন 10 আবার আমি তো ভালো ছিলাম, 1 বছর হলো ডাক্তার সাহেব আমি আবার এসেছি, আপনি আমায় চিনতে পারছেন তো? হ্যাঁ হ্যাঁ, আপনার ওখান থেকে অনেকগুলো রোগী এসেছিল। এবার 50M এগেন সিএম, তারপরে কিন্তু 0/15, এরপরে যখন দরকার হবে তখন 0/15। আর কিন্তু একটা কথা, সেটা একটা কেস দিয়ে বলি। হ্যাঁ কোনটা পড়েছি? বললাম যে যদি গ্রেভেস প্যাথোলজি না থেকে থাকে তাহলে সিএম দিয়ে শুরু, সিএম দিয়ে শুরু। তোমরা কি লিখছো? আচ্ছা, যদি গ্রেভেস, তাহলে তো ওটাও বলতে হয়, যদি গ্রেভেস প্যাথোলজি না থেকে থাকে তাহলে সিএম দিয়ে শুরু কর, যে কোনো ড্রাগ, যে কোনো ড্রাগ, তাই মেসিলিনাম, অপটিমালপ্রাম, সিপ্লিনাম, কার্বোভেনাম, কার্বোভেনাম যাও। যদি গ্রেভেস প্যাথোলজি না থাকে তাহলে সিএম দিয়ে শুরু। গ্রেভেস প্যাথোলজিটা একটু বুঝাবেন? ওবা গ্রেভেস প্যাথোলজি, গ্রেভ মানে কম, গ্রেভার মানে তার থেকে আরো একটু বেশি, গ্রেভেস আরো বেশি, এক্ষুনি মারা যাবে, মানে ভয়ঙ্কর অবস্থা। এটা সোজা করে আমি অনেকবার বলেছিলাম, ভয়ঙ্কর সব কথা, ভয়ঙ্কর আর গ্রেভেস, ভয়ঙ্কর আর গ্রেভেস। কেমন? কারো মনে কোনো প্রশ্ন এরকম জায়গায় জিজ্ঞেস করবে, লোকে কি বলবে, স্যার কি বলবে, এরকম ভাবার কোনো দরকার নেই। এটা শেখবার জায়গা, আমি তোমার থেকে শিখবো, তুমি আমার থেকে শিখবে। লজ্জা কিসের বাবা? সারা জীবন শিখতে হবে, কিচ্ছু লজ্জা নেই। বরঞ্চ যারা শেখার অঙ্গ দেখায়, তুমি জানলে এমডি ভেসেল সাউন্ড মাস বিরাট জানে, জানি কি গলা উঁচু করে কথা বলে, বুঝবে কিছু নেই, মজা পাত্র খালি, এমটি ভেসেল সাউন্ড মাস, শেখার শেষ নেই বাবা। গ্রেভেস প্যাথোলজি সিএমটা কি দেয়া হবে? বলেছি গ্রেভেস প্যাথোলজি না থাকলে ক্যান্সার 3rd স্টেজ, মেটাস্টেসিস গ্রেড 3B, 01 দিয়ে শুরু। আমার মনে হয়েছে আমার এই ছাত্রটাকে আমি 01 দিয়েছিলাম, যে টিউমার ছোট হয়ে গিয়ে পায়খানা বার করার রাস্তা করে দিলাম। হ্যাঁ স্যার, ভালোই তো আছে, সুস্থ হয়ে গেছিল কিন্তু এখন চলছে কি ভালো আছে। আমার ওই ছাত্রী যখন রে নিয়ে এলো, আমার স্ত্রী বললো ও কি করলো, ওকে ওষুধ দিলে কেন, ও তো মারা যাবে, ওরা বলে দিয়েছে। শুনুন 6 মাস, আমি তো অবাক, তবে ওরা ওদের কথায় বলেছে, ওদেরকে অনুবাদ করে দিয়েছে, তো বলে দিয়েছে 6 মাস। আমি বলি যে শহরে 6 মাস কি পেরিয়ে গেছে না, আছে আগে আসলে ওর স্ত্রীর হাত ধরে, এখনো সে দিয়েছে কেন? ওকে আমার সহকারী জিজ্ঞেস করলো
না না, আমি তো ভালো আছি। আপনার স্যার দেখুন হাসছে কিরকম, ও তো হাসি উঠে গেছিল, ও তো জেনে গেছিল 6 মাস। অন্যদিকে পায়খানা বলে চলাফেরা করেন, ও তো পেট কাটবে না, ও তো পায়খানা বার করবে না। স্যার এই কথাগুলি কি বলবো, এগুলি নিজেরই বিশ্বাস হয় না, আপনারা কি করে বিশ্বাস করবেন? কিন্তু আপনাদের কাছে আমার দাবি আছে, আপনি প্রমাণ করুন আপনার রোগীর ক্ষেত্রে কথাটা ভুল। স্যার হ্যাঁ, আমার একটা রুগী আছে স্যার, যেভাবেই করি না কেন। আমার গোপালগঞ্জ বাড়ি নিজের গ্রাম। তাড়াতাড়ি বলো। স্যার সে ওই পায়খানা হবে না, তার মেয়েকে দেখে যখন বাচ্চা আপনার বাবা মারা যাবে বাড়ি চলে যায়, ফেরত দিয়েছে স্যার। আমি হাইড্রোপেমিয়াম ওয়ালেন দিয়েছিলাম স্যার। আচ্ছা, তার পায়খানা কি হয়েছে, আমি পরের সপ্তাহে 60 আইছি স্যার ওর বাসায়। যাও পয়সা দাও। জিন্দাবাদ। স্যার আপনার এস্টেমোনিয়ামকে লক্ষ্য করে রংপুর হাসপাতাল থেকে রোগীকে টাইম দেওয়া ছিল 3 দিন। এস্টেমোনিয়াম প্রয়োগ করার পরে আজকে 6 মাস, রোগী কালকে আমার চেম্বারে আসছে ওষুধ দিতে। স্যার আমি স্টোমিনিয়াম জানলেও আমি তোমাকে অ্যাপ্রিসিয়েট করবো না, কারণ স্যার আমার ওই হেমন্তের বিজ্ঞান বইটা পড়ে আমি ওইটাকে পেয়েছিলাম। যাই হোক, তুমি এখন কিন্তু এভাবেই এগোবে। হ্যাঁ, জি স্যার। স্টোমিনিয়াম দিয়ে দিয়ে পাগলা হয়ে গেছে। না স্যার, একটা রোগীতে চলছে আমার এটা আমার। আচ্ছা, এরপরের কথা হলো, তাহলে কি হলো, গ্রিভেন্স থাকলে 0/1 দিয়ে শুরু করবো। রুগী কোমায় চলে গেছে, ডাক্তার বলেছে নিয়ে যান, 0/1 দিয়ে শুরু করবো। অবস্থা বুঝে আমি সিএমে যাব, এখন যাবো না, আমি সব কাজে ছেড়ে দিয়েছে, কোনো চান্স নেই, নিয়ে যান রুগী বাড়িতে। আমি 0/1 5 মিনিট অন্তত, 2 মিনিট অন্তত, 1 মিনিট অন্তত, কিন্তু 0/1ই দেবো। কিন্তু যেখানে প্যাথোলজি গ্রেভিস নয়, ভয়ঙ্কর নয়, আমি সিএমই দেবো। দেওয়ার পরে খেয়াল করবো বৃদ্ধিটা দৈহিক না মানসিক। যদি দৈহিক হয় তাহলে আমি সেন্টিসিমেলে যাব, যদি মানসিক হয় তাহলে ফিফটিসিমেলে যাব। উদাহরণ, আমার একটা ছাত্র তোমাদের মতো, তার বাচ্চা, ছোট বাচ্চা, ভীষণ কষ্ট পাচ্ছে ঠান্ডায়। পরীক্ষা করে এই দেখুন, এই যে আমি বলেছি, সহজে বুঝবে। বললো যাও, কোমায় চলে গেছে, কিছু করার নেই, বাড়ি নিয়ে যাও। এই যে এটাই তো আচ্ছা, ক্যান্সার টাইম দিয়ে দিয়েছে 7 দিন, গ্রেভিস প্যাথোলজি। সিবিএ হয়েছিল, রোগী আর জ্ঞান ফেরেনি, গ্রেভিস প্যাথোলজি। মানে হলো কবরে হয় এখন বা 1 ঘন্টা পরে নিয়ে যেতে হবে, শ্মশানে হয় এখন না 1 ঘন্টা পরে নিয়ে যেতে হবে, তারই নাম গ্রেভিস প্যাথোলজি। মানে ভয়ঙ্কর অবস্থা। আরে বাপরে, কিছুই করে না। কি বোঝা গেছে? আচ্ছা, সিজোফ্রেনিয়া, আচ্ছা, এটা গ্রিভেন্স প্যাথোলজি। এরা বলে তো এটা কিওর হবে না। এক মহিলা আপনার হ্যালুসিনেশন হয়, হ্যালুসিনেশন হয়, সাংঘাতিক ব্যাপার। কোনো বইয়ে কিছু লেখা নাই, না। আমি দেখলাম যেগুলো লেখা আছে হ্যালুসিনেশন, সেগুলো আমি দিতে পছন্দ করলাম। আমার ইনটিউশন বললো আমি বললাম অ্যান্ড সি কিওর। এগুলো 200 দিয়ে, এটা আমি এখন নিজেকেও এক্সপ্লেন করতে পারি না। এখন আপনার কথা মনে হচ্ছে আপনি এটা এক্সপ্লেন করতে পারবেন। আপনি স্যার, আমি আপনাকে বলবো, আপনি বসুন, থ্যাংকস। আমি বলবো এই ধরনের প্যাথোলজি, এই ধরনের সাইকোলজিক্যাল, কি বলবো, মেন্টাল যে অ্যাবনর্মালিটি, যে ডেভিয়েশন, যে সাইকোলজিক্যাল প্রবলেম, এই প্রবলেমগুলির পিছনে তো অনেকগুলি কারণ থাকে। একটা হলো বংশগত, ও মায়েরও ওরকম ছিল, ও নানিরও ওরকম ছিল, ইত্যাদি ইত্যাদি একদিক। আর একটা দিক হলো কিচ্ছু কারণ নেই, তোর গায়ে একটা স্কিন হয়েছিল, তারপরে ও সেরে যায়, সেরে যাওয়ার পর ওই আচরণ শুরু করে, সেই একভাবে হয়। আপনি তো একটু শুনেছেন না, দাঁত ছেড়ে গেছে কিন্তু মানুষ মানতে পারছে না, এরকম একটা ব্যাপার। এজিটেশন ছিল, ওইটা আমাকে খুব এই স্যার, যে এগুলি মূলত যদি ফ্যামিলি রিলেটেড না হয়, তাহলে কিন্তু ওর অ্যাকোয়ার্ড মানে হলো কোনো একটা অসুখ সারবার জন্য এইটা ডেভেলপ করে গেছে, ব্রেনের মধ্যে একটা ভাইটাল অর্গানকে ধরে নিয়েছে, সেই কারণে হতে পারে। আপনি যে কেসটা বললেন স্যার, আমার কিন্তু খুব ভালো করে মনে হচ্ছে ওর অ্যাকোয়ার্ড কেস, এবং কোনো সুপারফিশিয়ালি একটা জিনিসকে সারানো হয়ে গেছে, ফলে ও টেম্পোরারি ধরে নিয়েছে। কিন্তু স্যার, সিজোফ্রেনিয়া এরকম ভাবে সারবার কথা নয়, এবং কোনো ভালো মেডিসিন দিয়ে এত সহজে এবার লাগিয়ে না, পুরো লাগে, তার জন্য ধন্যবাদ। হ্যাঁ স্যার, এটা কথা হলো ম্যাচ করে গেছে, ম্যাচ করে গেছে। আমি যখন হাউসকে বলবো, আমি বলবো স্যার এটা করেছেন, ও ম্যাচ করে গেছে, অ্যাক্সিডেন্টালি ম্যাচ করে গেছে, কিন্তু সিজোফ্রেনিয়া কিন্তু ভয়ঙ্কর একটা অসুখ, একে কিন্তু যথেষ্ট টাইম কিলিং।
তো এরা দুভাবে আছে, এক হচ্ছে হেরিডিটারি আর একটা হচ্ছে অপচিকিৎসার ফলে ম্যাল ট্রিটমেন্ট। দিস ইজ দ্য রেজাল্ট অফ ম্যাল ট্রিটমেন্ট। স্যার ম্যাল ট্রিটমেন্ট হলে আপনি লাকিলি বেঁচে গেছেন, কিন্তু আমরা এরকম বাঁচতে পারি না। সেই জন্য তো ঠিক আছে, উপরের কাছে কামনা করি সবাই এভাবে লাকিলি এরকম কিছু করুক অ্যাক্সিডেন্টালি। না স্যার অ্যাক্সিডেন্ট না, বাস্তবতা চাই। বাস্তব ঠিক ঠিক স্যার। ঠিক আছে, কি যেন বলছিলেন? হ্যাঁ, আরো কিছু বলবে কিনা বলো। কি না স্যার কাকুর নিজ থেকে কথাটা বলবে? হ্যাঁ, লিখে দিলাম তো বাবা। ও বাচ্চা, দেখো বাচ্চা জন্মেছে 1 ঘন্টা না 8 ঘন্টা আগে, মানে মায়ের পেট থেকে বের করে পরিষ্কার করে আইসিসিউতে ঢুকিয়ে দিয়েছে। তো প্যাথোলজি এখানে তো ভয়ঙ্কর প্যাথোলজি। এখানে দুটো কথা ভাববার, এই প্রবলেমটা কি কোনো ইনফেকশনের পিছনে রয়েছে এক, আর কোনো ইনফেকশন মানে কি ভাইরাস ব্যাকটেরিয়া রয়েছে, আর একটা হচ্ছে না নেই। যদি ভাইরাস ব্যাকটেরিয়া থাকে তাহলে সিএমই দিতে হবে। যদি ইনফেকশন হয়ে থাকে, হোক বাচ্চার বয়স 8 ঘন্টা, কিন্তু ইনফেকশন রয়েছে এর পিছনে, সিএম দিয়েও এমন হতে পারে কিছু সময় ভালো ছিল, তাহলে 0/15 and onward। আবার বলছি 0/50 না 15? স্যার 15 মানে 14 পর্যন্ত, 13-14 হচ্ছে সিএম পর্যন্ত, তারপরে হচ্ছে 15। কারণ সিএম এর পরে আর ওষুধ পাওয়া যায় না। কেন্ট মরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওগুলি বন্ধ হয়ে গেছে, কারণ কেন্ট বন্ধ করতো। আর আমার পর হোমিওপ্যাথ জন্ম পাবে না, আর জন্মপাত্র পাগল লিখে দিয়েছি ইনসেন। তো তার জন্য কিন্তু বিজ্ঞান জগৎ বসে নেই, অনেক গুণ বানিয়ে ফেলেছে। ওই এমএম এর অনেক গুণ বেশি বানিয়ে ফেলেছে, 60 বানিয়ে ফেলেছে। যেখানে সিএম হলো 14, 15 থেকে 60। এবার ভেবে দেখুন একবার কত দূর গেছে। তাহলে ইনফেকশন যদি কেস হয়, তাহলে কিন্তু তোমরা নিশ্চয়ই ঝুঁকি নেবে না সিএম এর কম দিয়ে, কারণ লোয়ার পোটেন্সিতে ইনফেকশন কিন্তু হাইলি স্পিডি প্রপাগেশন হয়। মানে হলো ভাইরাল ব্যাকটেরিয়াগুলি ভয়ঙ্কর ভাবে প্রপাগেট করে মানে হলো ভয়ঙ্কর ভাবে বংশবিস্তার করে। ভাবো মায়ের পেট থেকে আসার পরেই বললো, ডাক্তার বললো সিভিয়ার নিউমোনিয়া ডেভেলপ করে গেছে আপনার বাচ্চার, আপনার কিছু বলতে পারছেন না 72 ঘন্টা না গেলে। তুমি বলবে স্যার 72 সেকেন্ডের মধ্যে আমি কিছু বলতে চাই, দাও সিএম। তাহলে এরপরে 0/15। কিন্তু যদি হয় ইনফেকশাস নয়, কনজেনিটাল অ্যানোমালি, জেনেটিক প্রবলেম, তুমি কোনো রিস্ক নিও না, তুমি 0-1 থেকেই যাও। আর ওইটুকু বাচ্চাকে তো ওষুধ খাওয়ানো খুবই মুশকিল। তো একটাই দরকার আছে, আমি মায়ের মাধ্যমে বলি না, কারণ মা সেই মেডিসিনের নয়, ফলে মা কিভাবে রিয়াক্ট করবে আমি জানি না। যেটা করা যেতে পারে, বাচ্চা যতই ছোট হোক না কেন, বাচ্চার বয়স 1 মিনিট, তবুও মায়ের পেট থেকে বেরিয়ে মায়ের দুধ খোঁজে, দুধ খেতে চায়, মা মুখে দুধ দেয়, বাচ্চা সেই দুধ খায়। যদি বাচ্চা সেই দুধ খায়, তাহলে বাচ্চা নিশ্চয়ই ড্রপারে দিলে 1 ফোঁটা খেতেই পারবে, মামের পার্শ্ব বোতলে মিশিয়ে নেবে, আর দর ঝাঁকি দিয়ে ড্রপারেই করে তুলে নেবে ওখান থেকে 1 ফোঁটা কি 2 ফোঁটা। ধীরে ধীরে বাচ্চার অবস্থা পাল্টাবে, তুমিও ড্রপের সংখ্যা পাল্টাবে। এক সময় সে হয়ে যাবে 1 সিপি একটু বড় হয়ে। তো তাহলে আমরা পোটেন্সি নিয়ে আমার এই মুহূর্তে তো আর কিছু বলার দরকার আছে বলে মনে হচ্ছে না। আমি বলেছি 1 ঘন্টা 1 মিনিট আগে জন্মেছে আর 10 মিনিট আগে জন্মেছে বলেছি আরো বড় হয়ে। কিন্তু স্যার একটা কথা এখনই দিয়ে গেলেন, ডায়াবেটিস যদি হয়, হাই ব্লাড প্রেশার যদি হয়, মেয়েদের হরমোনাল সমস্যা যদি হয়, তাহলে স্টার্টিং পোটেন্সি কি হবে? নাথিং, সিএমই হবে, কারণ এটা কোনো গ্রেভেজ প্যাথোলজির মধ্যে পড়ে না। ইয়ে হয়েছে, ডায়াবেটিস হয়েছে। বরং চিনি থাকলে পিঁপড়ে হয়, আপনারা সবাই জানেন। আপনি খেয়াল করেন চিনি পড়ে গেছে, পিঁপড়ে খেয়াল করে, আমি আরে পিঁপড়ে কোথায় গেল, ও একজন চিনি পড়ে আছে। সুগারের পেশেন্ট হলো চিনি, চিনি থাকলে পিঁপড়ে আসবে। কোথায় পিঁপড়ে আসবে? ইনফেকশনকে ইনভাইট করে। যে কোনো ডায়াবেটিক পেশেন্ট বিভিন্ন ইনফেকশনকে ও ইনভাইট করে, কারণ এই ভাইরাল ব্যাকটেরিয়ার কাছে ডায়াবেটিক পেশেন্ট হলো মিষ্টির দোকান, চলো ভাই ওখানে গেলে পাওয়া যাবে খাবার। তাই এরা সহজেই আক্রান্ত হয়। কি ধরনের সব আক্রান্ত হয়? ইনফেকশন।
So not less than CM potency should be there. Not less CM এর নিচে potency হওয়া উচিত নয়, তারপরে বরং এগোতে হবে 0.15 থেকে অনওয়ার্ড। তাহলে স্যারের একটা কথা জবাব হলো, স্যার বলেছেন হাই প্রেশার। স্যার হাই প্রেশারের কথা এমনই কথা হবে, হাই প্রেশারের ক্ষেত্রে ওই রকমই, তবে এক্ষেত্রে আপনাকে 200/01 না দিয়ে মেডিসিন স্টার্ট করা যাবে না। আর এই ধরনের কেস আমি একটা কথা বলতে ভুলে গেছি, সেটা এখন বলি। কাউকে যদি CM খাওয়ানো হয় 200 একটি ডোজ, 0/1 একটি ডোজ দিয়ে দিতেই হবে। আর আমার ক্ষেত্রে কি করা হয়, আমার কাছে দূর দূরান্ত থেকে লোকেরা আসে, স্যার কবে এখানে আসবো, এত টাকা খরচা হয়, অত কষ্ট, অতক্ষণ ধরে বসে থাকতে হয়, সেটা সম্ভব। ঠিক আছে, ওষুধ দিয়ে দিলাম, ফোন করে নেবেন। সেটা আমার ক্ষেত্রে কি করা হয়, ওষুধ দেওয়ার ক্ষেত্রে যদি মনে হয় এটা গ্রেভিস প্যাথোলজি নয়, CM খাইয়ে 200 থেকে 50 এর মতো দিয়ে দেওয়া হয় একটা করে ডোজ। আর 01, 02 আর 0.15 এই এতগুলো ওষুধ একটা করে পুড়িয়া দিয়ে দেওয়া হয়। ওরা যখন ফোন করে তখন বলে দেওয়া হয় এই নাই আপনি এমনি। তাহলে এগুলো দিয়ে দিতে হবে, কারণ না হলে রুগী বাড়ি থেকেই ফোন করলো, তা তো কি ওষুধ দিলেন, আমার তো মরে যাবে এখনই মনে হচ্ছে। আরে কি করি, তো বেশ মরে যাবে মনে হচ্ছে, দিন 0/1 1 মিনিট অন্তর দিন, 2 মিনিট 5 মিনিট অন্তর দিন। ফোন করুন 8 ঘন্টা পরে, রুগী আর ফোন করেনি। ডাক্তারকে ফোন করতে গেলে পয়সা লাগে, কারণ ডাক্তার তখন ফোন করবে, কি ব্যাপার ডাক্তার বাচ্চার কথা বললেন না যে, বাচ্চা খেলছে, আচ্ছা বললেন না যে, কি আর বলবো। সেই জন্য রুগীকে দেখলেও কিন্তু ফোন নাম্বারটা তো রাখুন কমসে কম। এমনি ভালো হয়ে গেছে, ডাক্তার ভালো করে এমনি ভালো হয়ে গেছে। বলুন না স্যার, বলুন। আচ্ছা, অ্যাগ্রাভেশন পিরিয়ডে কি উচ্চ শক্তি ওষুধ দেওয়া যাবে? না। যেমন নিউমোনিয়া, সিভিয়ার নিউমোনিয়া, তো তখন মেয়েদের পিরিয়ড চলাকালে হ্যাঁ ওষুধ দেওয়া যাবে। পেটে বাচ্চা তার যদি দেওয়া যায়, পিরিয়ড চলাকালীন নয়, কেন কিছু আইডিয়া আছে আমাদের মধ্যে, সংস্কার। অ্যাগ্রাভেশন হয়। হ্যাঁ কিছু না, কিছু সংস্কার আছে আমাদের মধ্যে। মায়েদের পেটে বাচ্চা থাকলে, শুনছি স্যার, মায়েদের পেটে বাচ্চা থাকলে চিকিৎসা দেওয়া উচিত নয়। কত শাশুড়িরা বা বেটার ওষুধ খেতে দিচ্ছে না, কিন্তু আপনারা শুনুন, আপনারা মানুষকে বোঝান যে মেয়েদেরকে ওষুধ দেওয়ার সব থেকে উপযুক্ত সময় হলো প্রেগনেন্সি পিরিয়ড। কারণ হোমিওপ্যাথি বিজ্ঞান এ প্রসঙ্গে বিভিন্ন ঋষিরা বিভিন্ন কথা বলেছেন যে মেয়েরা যখন গর্ভবতী হন, মায়েরা, তখন তাদের মধ্যে সুপ্তস্বরা জেগে ওঠে। ফলে এই অবস্থায় যদি চিকিৎসা করা হয়, তাহলে মা ভালো হবে নয়, শুধু পেটের বাচ্চাও নিরোগ হয়ে পৃথিবীতে আসবে। সংসারে শুধু আনন্দ আর আনন্দ। বাচ্চা হওয়ার পরে যখন বাচ্চা অসুস্থ থাকে তখন কোনো আনন্দই থাকে না, কিন্তু বাচ্চা যদি সুস্থ হয়ে জন্মায় শুধুই আনন্দ। তখন মিষ্টি খাওয়ার ধুম, ডাক্তারকে দেবেন যাও দিলে পাঠিয়ে। রিউমেটিক আর্থ্রাইটিস এবং আর মিলছে স্যার, এক সেকেন্ড দাঁড়িয়ে বলছি, মেনস্ট্রুয়েশন পিরিয়ডে হায় রে স্যার, ইউটেরাইন ফাইব্রয়েডে যখন বন্যার মতো যাচ্ছে, বন্যা কে রূপে ওষুধ না দিলে ইউটেরাইন ফাইব্রয়েডে বন্যা আসে, সে বন্যা যদি নারদের মাথা মারা যাবে, উচ্চ শক্তি দেওয়া যাবে স্যার যাবে। তবে আপনার যদি মনে হয় না আমি টেস্ট করে নিই, ওকে বলি 0/1 5 মিনিট অন্তর খেয়ে আমাকে জানাও 1 ঘন্টা পরে, স্যার কমেছিল আবার যে হচ্ছে, তুমি খাও আরো, স্যার খাচ্ছি কমছে আবার হচ্ছে, আমি বুঝে নিই এটা অ্যাকচুয়ালি হায়ার পোটেন্সির জায়গা ছিল। আপনি ভয় পেয়ে গিয়ে লোয়ার পোটেন্সি শুরু করেছেন, কথা কি বোঝা গেল? সেই জন্য আপনারা যাদের ভয় করবে, তো এখন আপনারা তো সবাই ওষুধ খাননি ঠিকঠাক, তো সেই জন্য ভয় থাকতেই পারে। তো আপনি ভয় পেয়ে আপনি 0/1 দিয়ে শুরু করুন, রুগী বলে দেবে তাকে তুমি বোঝো না, তুমি হার করে দিলাম। 0/1 এটা আমার একটু বুঝে না, এটা 50 মিলিসিমেন, 50 মিলিসিমেন ওটা যেটা আমি এটা কোনো বোঝাবা এটা দোকানে গেলেই দেয়। না দোকানদার এখন বন্ধ করছে, ব্যবসা নষ্ট হয় তাতে, দোকানদার ওটা লিমিটেড করে ফেলছে। স্যার আমি বলি সত্যকে এভাবে আটকে রাখা যায় না, কেমন না? রোগী ডাক্তার বারবার আসে না, হ্যাঁ ডাক্তার বারবার যায় না, দোকানে যায় না। আমার ঢাকায় সেমিনার হওয়ার কোনো স্কোপই ছিল না, কিন্তু আমাদের জাহিদুল সাহেব, আমার কামাল সাহেব, ওনাদের ওইখান থেকে ইচ্ছা ছিল। তো উপরালা কিন্তু কাউকে যদি মন থেকে তার কাছে কেউ চায় তাকে ফিরিয়ে দেয় না গো। মৃত বাচ্চাকে খবর দিতে নিয়ে গিয়ে কিন্তু মা হাসতে হাসতে করে আসে, বাচ্চা জেগে উঠেছে, মা করে ডেকে উঠেছে, তার এত কান্না
উপরাও সইতে পারেনি, যা নিয়ে যা, পরে দেখা যাবে। সেজনের কাছে আপনি যদি চান পাবেনই, পাবেনই। যদি কিন্তু নতুবা নেই, শুধু মন থেকে টাকা চাই, পাবেনই আপনি। ওই তো কমার সাহেবের কাছে ওষুধ আছে আপনাদের এলাকায়, ঢাকাতে রইল সুমনের কাছে, আর ও রইল কুমিল্লায়, ও যাই রইল যশোর, বিভিন্ন সেন্ট্রাল এরিয়ায় রইল, ওষুধ তো পাওয়া যাবেই। ঠিক আছে না? তোমরা শোনো না কথা, প্রেগনেন্সি পিরিয়ডে সিএমই হবে, এই ছেলে সিএমই হবে। না না, তারা লিখবি তো বটে, কিছু শোনা হলো না, লিখবি তো কি হবে? আমি তো বলবো, আমি কিন্তু প্রশ্ন জবাব দেইনি, এই প্রসঙ্গেও দিল তাই ফাঁস করবো, এক্ষুনি শুনলো এক্ষুনি প্রশ্ন। ঠিক আছে, তাহলে পোটেন্সি নিয়ে বলে আর কিছু বাকি রইল না। তোমাদের কি মনে হয় আর কিছু প্রশ্ন? হ্যাঁ বলুন। পোটেন্সি নিয়ে প্রথম ধাপে আপনার মাস সূত্র যে ম্যাগাজিন আছে ওখানে 105 পৃষ্ঠা থেকে 112 পৃষ্ঠা আকাশের সূত্র ছিল। স্যার আমি কিন্তু বরাবরই বলে আসছি, কালকেরটা আজকে ভুলে যা, কারণ সেজন্য আমাকে যা বলতে বলে আমি তাই বলি। আমি জানি, তবে এই সিএম গুলো কিন্তু ওই মানটা মেনেই 01, দেখুন 8 নম্বর 9 নম্বর যে স্টেপ আছে এগুলো কিন্তু কভার করছে এই আলোচনা। আপনি দেখুন কোথায় সিএম আছে, কোথায় 01 আছে, দেখুন লেখা আছে, ওই পেজেই লেখা আছে, সাথে কিন্তু সিএম এর কথা বলা আছে। সেটা কখন? আর কোনো উপায় নেই, ডাক্তার ওরা হাত তুলে দিল, রুগী বাড়ি নিয়ে যান, লেভেল 7। কেমন না? আচ্ছা, আমরা কার্বনিক থেকে পোটেন্সিতে গেছিলাম, আবার আলোচনায় ফিরে আসি। কার্বনিকের পরবর্তী আলোচনা হলো নেক্সট সহজ হলো, সব থেকে সহজ হলো টিউবারকুলার ডায়াবেটিস, ওইটাই আগে হয়ে যায়। আমরা বেশি নাম দেবো না, আর নেই বই, কিন্তু বই পড়বি, লাল বই পড়বি। তবে আমি এটুকু বলে দিতে পারি, যেখানে গ্ল্যান্ড রিলেটেড প্রবলেম, মানে এই থাইরয়েডের প্রবলেম, আচ্ছা আগে উপরে যাও না বেটা, একদম উপরে, সব নিচে যেও না, আগে উপরে পিটুইটারি গ্ল্যান্ড, তারপর হচ্ছে তার থেকে নিচে আসো, আচ্ছা থাইরয়েড, তার নিচে না, তারপরে স্যালারি গ্ল্যান্ড, থাইরয়েড, তার নিচে আসো ব্রেস্ট, পুরুষ মহিলা সবার ক্ষেত্রেই ব্রেস্টের প্রবলেম, তারপরে আসো এখানে আসো থাইমাস গ্ল্যান্ড, তারপরে আসো এখানে 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 কেন স্টোমাক আছে, ওখানে অক্সিজেন্টিক সেল থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়, ওখান থেকে আসো স্টোমাক, ডিওডিনাম, ওখান থেকে ক্ষুদ্রান্ত, সব জায়গাগুলিতে গ্রন্থি আছে, লিভার, সব গ্রন্থি আছে। এই গ্রন্থি, এই সব ব্যাপারটা লেখা হয়েছে আরো দুটো চ্যাপ্টারে, তবে ইংলিশে আছে। স্যারের দায়িত্ব, স্যার কি করবেন? স্যার বাংলা করে দেবেন, ওর বাংলা করতে আমি পারবো না, স্যার যদি পারবেন। তো ওই চ্যাপ্টার গুলির কথা স্যার যদি আপনি এমনিতে নাও করেন তো বুকলেট বার করে দিন, বইয়ের দরকার যদি নাও করেন। এইটা কিন্তু কার্বনিক আপনারা শিখতে পারবেন না, ইউজ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ফিজিওলজি জানবেন। নর্মাল ফিজিওলজি না জানলে নর্মাল ফিজিওলজি বিচার করা যায় না। ফলে ফিজিওলজি জানতে হবে, অ্যানাটমি জানতে হবে, তবে হোমিওপ্যাথ ডাক্তার হওয়া যাবে। তারপর ফিজিওলজি, ফিলসফি আর জানতে। আমি একবারও কিন্তু ম্যাথমেটিক্যাল কথা বলিনি, রিপোর্টের কথা বলি। পড়া কি যাবে না? যাবে, যার চোখটা খোলা আছে সে ম্যাথমেটিক্যাল পড়ুন, কারণ ম্যাথমেটিক্যাল কথা জেনে ওষুধ দেওয়া যাবে না যদি না আপনাকে অ্যালাইড সাবজেক্ট এবং ফিলসফি এবং অর্গানকে সাপোর্ট করে। আপনি সেই সিমটম মেলা করে ওষুধ দেবেন, প্লিজ মাই আর্নেস্ট ফ্রেন্ড, ডোন্ট ডু দিস। আমি বলি আপনি ডাক্তার হন, কিন্তু ব্লাইন্ড তো হবেন না, চোখ খোলা রেখে ডাক্তারি করুন। এটা নেবো না, এটা নেওয়া উচিত নয়। কি তার প্রমাণ? প্রমাণ মহত্তা হ্যানিম্যান 12 বছর পরে 100টা ডাক্তার হুইয়ের পরে উনি বুঝলেন কোনো দরকার নেই এগুলি, যার জন্য রোগীরা বারবার আসছিল। ইউজ করবো না আমি এগুলি, আমি ইউজ করবো গ্রেট অ্যান্টিসেরি। ফলে ওটা আমার কথা নয়, ওটা মহত্তার কথা।
তো এবার আমরা যাই টিউবারকুলিনাম, ব্যাসিলিনাম এবং ড্রসেরা টিউবারকুলার ডায়াবেটিসে অনেক ড্রাগ আছে, কিন্তু আমি নেব মাত্র 3টে, কারণ অন্যদের দিয়ে আমার কোনো কাজ হয়নি। আর একটা কথা, ওই স্যার ছিলেন, নিয়োগী স্যার ছিলেন, উনি বলেছেন টিউবারকুলার ডায়াবেটিস কি সেটাই বলা হয়নি। অ্যাকচুয়ালি সোরা এবং সিফিলিস, সোরার কথা তো কাল অনেকবার বলা হয়েছে যে এই সোরা হলো আমাদের ভাবনা চিন্তার উদ্বর্ত। এই সোরা যখন সিফিলিসের সঙ্গে মিলিত হয়, সিফিলিস হলো ডিস্ট্রাকটিভ মায়াজেন, এরা যখন দুইজন মিলেমিশে একটা কমপ্লিকেটেড স্টেট তৈরি করে, কি বলবেন, কি বলছেন? হ্যাঁ, সোরা এবং সিফিলিস ওরা যখন আনকমপ্লিকেটেড থাকে তখন আমরা বলি শরিক মায়াজম, যখন সিফিলিস আনকমপ্লিকেটেড থাকে তখন বলি সিফিলিটিক মায়াজম। কিন্তু এদের যে কমপ্লিকেটেড স্টেট, সেই কমপ্লিকেটেড স্টেটকে না বলা হয় সোরা, না বলা হয় সিফিলিস। তাহলে এদেরকে যা বলা হয় সে হচ্ছে একটা বিশেষ সিমটম সিনড্রোম, যাকে বলা হয় যে ডায়াথিসিস। সেই ডায়াথিসের নাম দেওয়া হয় টিউবারকুলার ডায়াথিসিস। আমরা তাই এর মধ্যে ধ্বংসাত্মক পাই, এই ধ্বংসাত্মক পার্টটা সিফিলিসের দেওয়া, আর একটা পার্ট পাই এদের ভাবনা চিন্তাগুলি খুবই ডেভিয়েটেড, মানে বিকৃত ভাবনা চিন্তা। তাই সোরার ভাবনা, সিফিলিসের ধ্বংসাত্মক প্রক্রিয়া, দুয়ে মিলে তৈরি করে টিউবারকুলার ডায়াথিসিস। তখন আমরা এদেরকে সোরাকেও আলাদা করতে পারি না, সিফিলিসকেও আলাদা করতে পারি না। সেই স্টেটটার নাম হলো টিউবারকুলার ডায়াথিসিস। এই টিউবারকুলার ডায়াথিসিসকে হোমিও বিজ্ঞানীরা, হোমিও মহান সেই সমস্ত ঋষিরা লিখেছেন। এর মধ্যে যে জিনিসটা ফুটে ওঠে সেটা হলো কসমোপলিটান মেন্টালিটি, কাল বলা হয়েছিল। দেখো, কসমোপলিটান মানসিকতা। Sir, is it related to even capitalism? ক্যাপিটালিজম, আমি ওই ব্যাপারে কিছু বলবো না, তবে আমি বলতে পারি এদের মধ্যে আমরা কিন্তু ধ্বংসের মধ্যে একটা উদারতার জায়গা দেখতে তো পাই। সেই হলো অমনি বিশ্ব নাগরিক। এই বিশ্ব নাগরিক সবাইকে বিশ্ব ভ্রাতৃত্বের পরিচয় দেয়, পৃথিবীর সবার জন্য সাইকোলজি যুক্ত হয় না, ওকে বলা হয় টিউবারকুলোসিস। সোরা সাইকোলজি ও ভয়ঙ্কর। এই যেমন ভয়ঙ্কর সুন্দর মানুষ, সারা পৃথিবীর মানুষের দুঃখ নিয়ে ভাবে, সারা পৃথিবীর মানুষের আনন্দ নিয়ে ভাবে, সারা পৃথিবীর মানুষের সংস্কৃতি, শিল্প সংস্কৃতি নিয়ে ভাবে। ও চায় সমাজের উন্নতি, কিন্তু যখন সাইকোলজিস্টের সঙ্গে মিলবে ও চায় ধ্বংস হয়ে যায়। আমিও ধ্বংস হবো, গোটা দুনিয়াকে ধ্বংস করে দেবো, দরকার নেই সভ্যতা। ভয়ঙ্কর, আরে বাপরে, ঠিক অভিজিৎ চরিত্রের। বেশ, তাহলে তোমরা লিখো, কি বললাম? হ্যাঁ, কসমোপলিটান মেন্টালিটি। দেখো কালকে যে ওই এটা লেখা হয়েছে, আমি কামাল সাহেবকে নিয়ে লিখেছি, ওটা বাংলা দেওয়া হয়েছে। স্যার ওদের করে দেওয়া হয়ে গেছে। জাহিদ, আজকেই দেওয়া হবে বেটা, ও আনতে গেছে। আরে আজকেই আনতে, এখন আনতে গেছে। স্যার তুই জাহিদকে জিজ্ঞেস কর কার্ড আনতে গেছে। ওই কাগজের মধ্যে কিন্তু কসমোপলিটান ফিজিক্যাল সিম্পটম, কসমোপলিটান মেন্টাল লিখে দিয়েছি। তাহলে এখন আমি এমন ভাবে লেখাবো শুধু একটু ছুঁয়ে যাবো, কারণ ওখানে কিন্তু আমি টিউবারকুলার ডায়াবেটিস, ফিজিক্যালি কসমোপলিটান, মেন্টালি কসমোপলিটান লিখে দিয়েছি বাংলায়, একদম গোদা বাংলায়, চিন্তার কোনো কারণ নাই। তাহলে আমরা এখানে এই সংক্ষেপে লিখি কসমোপলিটান মেন্টালিটি, কসমোপলিটান মানসিকতা এবং কসমোপলিটান দৈহিক লক্ষণ। কসমোপলিটান মানসিক লক্ষণ, কসমোপলিটান দৈহিক লক্ষণ, কসমোপলিটান মানসিক লক্ষণ, কসমোপলিটান দৈহিক লক্ষণ। যদি আমি নয়, যদি ফলের কাছ থেকে পাওয়া যায়, এবং
গাছ মাটি থেকেও পাওয়া যায়। যারা আজকে নতুন এসেছেন তাদের জন্য বলি, ফল গাছ মাটি নিয়ে আমার একটা তথ্য আছে, ফ্রুট ট্রি নার্স সিনড্রোম, কোনো কপি বেঁচে নাই, দেখাতে পাচ্ছি না। স্যার আপনার কাছে বইটা একটু উঁচু করে ধরুন না স্যার। কপি তো আছে স্যার, ওই এই যে সামনে আপনার। আছে, আর ওই ম্যাগাজিনটাতেও আছে। তো যাদের কাছে এই বইটা আছে তারা এখানে খুঁজে দেখতে পারেন। আর এটা কার ভবিষ্যৎ? স্যারের কন্ট্যাক্ট নাম্বার এই ম্যাগাজিনে দেওয়া আছে। হ্যাঁ, ওইটা নয়, সবুজ না নীল বলবেন আপনি? নীল, নীল ও সবুজ। নেভিকা, হ্যাঁ এই যে এইটাই আছে। এই বইটাতে আছে এই বইটা কোথায়? ফল গাছ মাটি নিয়ে লেখা। স্যার এটা বইটা এই বইটা কোথায় পাওয়া যাবে? পাইনি এখন স্যার। না, পাওয়া যাবে না? পাওয়া যাবে তো স্যার। ট্রেনে আমি এসেছি, ওখানে তো ওয়েট নির্দিষ্ট ছিল, যখন আমি রাস্তা আর এখানেও আছে। এটা থাকলে এটা পড়ে দেখুন। এটা পড়ছি স্যার। হবে। হ্যাঁ, তো ঠিক আছে, আপনারা আপনাদের দরকারে কালেক্ট করবেন। তাহলে ফল মানে যিনি আমার সামনে বসে আছেন রুগী সেজে, আর ওই রুগী সেজে বসে আছেন তার বাবা মা হলো গাছ, আর তাদের বাবা মা মানে নানা নানি দাদা দাদি এরা হলো মাটি, এবং তাদের বাবা মা তাদের বাবা মা তাদের বাবা মা সবটাই মাটির মধ্যে পড়ে। তো আমরা যদি দেখতে পাই এই মানুষটির মধ্যে কসমোপলিটান মেন্টালিটি রয়েছে এবং তার পূর্বপুরুষের মধ্যেও ছিল, তাহলে আমাকে আর দ্বিতীয়বার ভাবতে হবে না যে আমি এখানে ড্রাগ চয়েস করবো তিনটের থেকে একটি, টিউবারকুলিনাম, ব্যাসিলাম, ড্রক্সিলাম। কি করে চয়েস করবো? লটারি করে, এমনি এমনি করে, হেড টেল না। টিউবারকুলিনামের অনেক কথা লেখা আছে। এবারে লাল ম্যাগাজিনটাতে, স্যারের বইটা তো এখনো আলোর মুখ দেখেনি, ওই লাল ম্যাগাজিনটাতে লেখা আছে ড্রক্সিলাম, টিউবারকুলিনাম এবং ব্যাসিলামের বিশেষ বিশেষ জায়গা বিশেষ বিশেষ বই থেকে টুকে দেওয়া আছে। তো ওই যে বইটা, ওখানে আমি এ কথা লিখতে পেরেছি যে ছোট্ট কথায় যদি এদের তিনজনকে আলাদা করতে হয়, ফ্র্যাকশন অফ এ সেকেন্ড, এদের কমন কথাই প্রায় সব। আর যেটা হচ্ছে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট টিউবারকুলিনামের হচ্ছে বরাবর শক্ত পায়খানা। তবে সেই পায়খানার শেষ অংশটা কিন্তু নরম, বরাবর শক্ত পায়খানা, পায়খানার শেষ অংশটা কিন্তু নরম। এটা টিউবারকুলিনামের ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। জন্ম থেকে বরাবর শক্ত পায়খানা, নরম। ব্যাসিলামের ক্ষেত্রে বরাবরই পায়খানা নরম, অথবা বরাবরই আমযুক্ত পায়খানা, তবে তা কখনো ভয়ঙ্কর প্যাথোলজি তৈরি করেনি। আগে একটু লেখো, পরেরটা বলো। ব্যাসিলামের পায়খানা নিয়ে কোনো সমস্যা ছিল না। এক, ব্যাসিলামের পায়খানা নিয়ে কোনোদিনই কোনো সমস্যা ছিল না। এক, 2 নম্বর পয়েন্ট হলো বরাবরই আমার দাঁত হয়ে গেছে। তো চলো এবার ড্রক্সিলাম। পায়খানা কোনো সমস্যা সৃষ্টি করেনি। একটা ছেলে বললো স্যার মাঝে মাঝে শক্ত হয়, মাঝে মাঝে নাচ খাওয়ায় রোগী, ওকে ডাক্তার, ওকে কাউকে চায়না খাওয়ায়, কাউকে কার্বোহাইড্রেট খাওয়ায়। তো বিকৃতি আসবে, এই সিমটমের মধ্যে লক্ষণ নিও না, তুমি এইটুকু না বললে না, তাই বলছি। বরাবরই যে আমযুক্ত রেজাল্ট সমস্যা হলো না কিভাবে? মানে ওই রকম নয়, তার জন্য ডাক্তার দেখাতে হয়নি আমার। কিন্তু কথা তো 2 রকম আছে না? আছে তো আছে, এটা কোনো ই না। হ্যাঁ, কিন্তু যে বললো স্যার আমি তো মায়ের কাছে যে রক্ত মশাই, আমি তো মরেই গেছিলাম। আরে বাপরে, এখন হইলেই থাকে। আমাকে তো আইবিএস অবস্থায় ইরিটেবল বাউল সিনড্রোমে চলে গেছে। এখন তো কখন পায়খানা বেরিয়ে যাবে আমি তো রাখতেই পারি না। আর অত যে আমার সব ছোটবেলা থেকে আমার মলদারটাও বেরিয়ে আসে, প্লাস সব রেকটাম। দেখো অবস্থা, তুমি কথার মধ্যে কত ফাঁকা আছে না? কি আমশার এত তীব্রতা ছিল, কোন দিয়ে পায়খানা করতে করতে তুমি পায়খানা না হয় তুমি বুঝবে না। আমশার রোগীদের মনে হয় উফ আর একটু আসলে কিছু নেই,
হয়েছে রেকটাল রিজনে ইনফেকশন হয়েছে, ফুলে গেছে। ওই যেহেতু রেকটাল ভিতরে ওয়ালটা ফুলে গেছে, তাই আমাদের মনে হয় পায়খানা জমে আছে, আসলে কিছু নেই। আর বসে আছে, এরপরে রেকটালটা বেরিয়ে গেল। ভয়ঙ্কর অবস্থা। তাহলে এটা কি করে হলো? ছোটবেলায় রক্ত মশাতে আমি মরেই গেছিলাম, তারপরে যা ওষুধপত্রই বাঁচিয়ে রেখেছে, রেগুলার ওষুধ খেতে হয়, আর ওই প্রতি দিতে এখন আমার মলদারটাও বেরিয়ে গেছে। ভয়ঙ্কর অবস্থা। এই অবস্থা আমার বাবার ওষুধ, বাস বাদ খতম। পেশেন্ট আমার হলো না, পরিণামই হলো। কারণ জন্ম থেকে আমি এইভাবে কষ্ট পেয়েছি, মরার মতো হয়ে গেছিল। টিউবারকুলোর মধ্যে একবার বলা হয়েছিল যে পেইনফুল পায়খানা হতে হবে, সেটা শক্ত হোক আর নরম হোক। টিউবারকুলোর নামে একবার বলা হয়েছিল যশোর থেকে। আজকে বলা হয়নি যখন ছেড়ে দাও। আচ্ছা, এবার হচ্ছে ড্র আছে না, ড্রর জন্ম থেকে যদি হয়, আছে, জন্ম থেকে যদি হয়, হ্যাঁ, তাহলে আমি এসে যেতে পারি, লাইসেন্স যেতে পারি। কিন্তু জন্ম থেকে যদি ওই রকম গ্রেভে, বললাম তো এক্ষুনি, আমি তো মরেই গেছিলাম। তারপরে এখন তো মহলটা বেরিয়ে গেছে, আমশার ভূতোয়। ডাক্তার ওষুধের 2 বার ডাক্তার বলছে আমশা সার খাবে, আপনি পাবেন? বলছেও গিয়েছে, আপনার কাছে কোনো ব্যবস্থা আছে? সব ডাক্তার বলে ছেড়ে দেবো, 3 দিন ভালো থাকে, 4 দিন আবার যা যায়। তাই ঠিক করছি আর জীবন ওষুধ খাবো না। তবু একজন বললো ওনার কাছে যাও, আমার ছিল সেরে গেছে। না দিচ্ছি না বাবা, এইটা নয়, এটা প্রাসঙ্গিক। কি তুমি লিখে পাঠাচ্ছ না কেন? কসমোপলিটন মেন্টালিটি হ্যাঁ, যদি গাছের ভিতরে পাওয়া যায়, তাহলে দিতে হবে আপনার টিউবার ডায়াথিসিসের ওষুধ। হ্যাঁ, আবার পূর্বপুরুষের যদি ডিজিজ মানে লুজ মোশন থাকে, তাহলে দিতে হবে হাইড্রোপোভিনাম। আমি এটা বললাম, তুমি বোঝেনি বাবা। গ্রেভেস প্যাথোলজি, হাইড্রোপোভিনাম দিতে গেলে জনসংখ্য কত ভয়ঙ্কর হবে বুঝেছো? এরকম ভয়ঙ্কর কিছু ইতিহাস থাকতে হবে, তারা তুমি হাইড্রোপোভিনাম নাম দিতে পারবে না। নিশ্চিত দিছেই ভয়ঙ্কর। এইটা বাদ দিলে হাইড্রোপোভিনাম হবে না বাপ, ভয়ঙ্কর। ওইটা মাথায় নাও। একটাই ওয়ার্ড আছে মাত্র, বেশি নেই। ওদের ভয়ঙ্কর, ওদের গ্রেভেস। কেমন? ওটি না হলে তুমি হাইড্রোপোভিনাম দিতে পারবে না। তাও আর বলছি ভয়ঙ্কর বদলে কিন্তু কার্বোমেজিও আছে, কিন্তু অ্যাকিউট ম্যানিফেস্টেশন। এও বলেছি যে যদি সিভিয়ার হয়, ওটা কিন্তু অ্যাকিউট নয়। হ্যাঁ, কোন সিভিয়ার হয়েছে, ওটা তো অ্যাকিউট নয়, কারণ দীর্ঘদিনের প্রেশার রয়েছে, প্রেশারের সমস্যা, দীর্ঘদিনের সুগারের সমস্যা রয়েছে। এখন কোথায়? এখনো হয়নি, কিন্তু একবার পায়খানা করে মাথা করে পড়ে গেছে। আচ্ছা, কি বলছিলাম? ড্রসেরা। ড্রসেরা হচ্ছে জীবনের শুরু থেকে বরাবরই পাতলা পায়খানা, লুজ মোশন। ইংরেজি কথা বললে হয় লুজ মোশন। এই আসলে লুজ মোশনটাই অ্যাপ্রোপ্রিয়েট। পাতলা পায়খানা, কারণ পাতলা অনেক রকম হয়, জলের মতো হয়, আবার জলের থেকে একটু ঘরেও হয়, সেজন্য লুজ মোশন। লুজ মানে ঢিলা মোশন, বরাবরই ঢিলা, কোনো দিনই টাইট ছিল না। ওষুধ খেলে 2 দিন টাইট হয়, ট্যাবলেট খেলে, তারপরে ডাক্তার ভেবে দেখুন কি ওষুধ দেয়। তারপরে আয়ুর্বেদ ডাক্তার কাছে গেছিলাম, সে একটা কি যেন সরষে বানিয়ে দিয়েছিল, যেগুলো খাই ঠিক থাকে, আবার দিলাম। কিন্তু কথা হলো, আমরা একটু ডিফারেন্সিয়েটিং পয়েন্ট, মূল কথা কিন্তু ছিল ফিজিক্যাল কসমোপলিটন, মেন্টাল কসমোপলিটন। ওটা তোমরা লিখো না, ওটা ওখানে আছে। আমি শুধু একটু বলে দিই, কসমোপলিটন হলো এরা ঘুরে বেড়ায়, সারা পৃথিবী ঘুরতে চায়, পেটে ভাত দিই তবুও পয়সা জমিয়ে সারা পৃথিবী ঘুরতে চায়। বেশ, সারা পৃথিবী ঘুরে যাবে। তো এই ঘোরাটা শুধু মনের নয়, প্যাথোলজিতেও আছে ঘোরা। ঘুরে ঘুরে জ্বর হয় বছরে 3 বার, ঘুরে ঘুরে শ্বাসকষ্ট হয় সীতাশার মুখে, ঘুরে ঘুরে শ্বাসকষ্ট হয় গরম আসার মুখে। ও ঘুরছে, ও ঘুরছে, আর ঘুরে ঘুরে জ্বর আসে বলেছি। কিন্তু যখন আসে আমি আর থাকি না। কতবার মরেছি, কতবার বেঁচেছি, মা বেঁচে থাকলে আপনাকে শোনাতো। এই মরি আবার বাঁচি, এই যে কতবার ঘটেছে জানি না। সেও কিন্তু ঘুরে ঘুরে আসে। কিরকম? বছর যখন হাঁপানি শুরু হয়, আমার মনে হয় না আমি আর বেঁচে উঠবো, আবার এটা ওটা করি। কি জানা নেবুলাইজার, পাশাপাশি ইনহেলার, নেবুলাইজার, কত কিছু। বাড়িতে ইনহেলারের বাক্স কত,
এটা কিন্তু আবার ঘুরে ঘুরে এলো, কিন্তু টিউবারকুলার অ্যান্টি টিউবারকুলার ড্রাগ হলো না, হলো কিন্তু হাইড্রোকোবিনাম। কেন? সহজ জবাব আমি অনেকবার বলেছি, ভয়ঙ্কর। নো ভয়ঙ্কর, নো হাইড্রোকোবিনাম, ডিকটাম। এটা বুঝে না, মনের মধ্যে ঢুকিয়ে নাও, লিখো না, কাগজ ছিঁড়ে যাবে, মনে হৃদয়ে লিখো নাও, সে নাম হয়ে যাবে। গান আছে আমাদের দেশে, তোমরা জেনেছো, কাগজে লিখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লিখো নাম, সে নাম হয়ে যাবে, হৃদয়ে লিখো নাম। তোমরা এই যে ফটো তোলো না, ঘন ঘন মনে হয় এর 2-3 বার ডিলিট করে দিবে। স্যার আমারটা ডিলিট হবে না, হ্যাঁ বাবা, আমারটা ডিলিট হবে না। উপরওয়ালা চাইলে ডিলিট হতে পারে। হ্যাঁ চলো আগে তাহলে ড্রসেরা টিউবারকুলিন নাম বেসিল নামের একটা ডিমার্কেশন, লাইন অফ ডিমার্কেশন টানতে সক্ষম হয়েছি আমরা। কিন্তু ওষুধ দেবো আমরা এই ঘোরার উপরে, ঘুরে বেড়ায়। কেন ঘুরে বেড়ায়? পৃথিবীর কে কোথায় কেমন আছে, কার কাছে ভালো আছে, ভালোটা নিয়ে আসবো, কার কাছে মন্দ আছে ওকে শিখিয়ে দেবো। কিন্তু এখানে একটা কথা আমি বলিনি এখনো পর্যন্ত, সে হলো টিউবারকুলার ডায়ালিসিসরা খুব বড় সমাজসেবী হয়। এরা চায় মানুষের উপকার করতে, চেষ্টা সে করে, মন প্রাণ ঢেলে করে। যতদিন চেষ্টা করে বেঁচে থাকে, চেষ্টা করে যখন ব্যর্থ হয়, টিবি হয় আর মারা যায়। এই এক ভয়ঙ্কর সত্য। এরা কিন্তু ভীষণ বড় সমাজসেবী, মানুষের জান প্রাণ লড়িয়ে দেয়। আপন জানে না, পর জানে না, ও কিছু জানে না গো। ও তাই বিশ্ব নাগরিক, ওকে আপন ভোলা মানুষ। ও যেন এসছে, ওর কার্য কারণ, ওর আচার আচরণ থেকে মনে হবে উপরওয়ালা যেন ওকে ফেরেশতা করে পাঠিয়েছে পৃথিবীর মঙ্গলার্থে। মঙ্গল তাই মন প্রাণ দিয়ে করে। কিন্তু যখন ব্যর্থ হয়, শেষ হয়ে যায়, কোনো ওষুধ আর কাজ করে না। কারণ ওকে নিয়ে তো এভাবে কেউ ভাবেনি না, ওকে কেউ অ্যান্টিবায়োটিক ড্রাগ দেয়নি। তাহলে ও নিজের ভালো দেখতো, ও কি করে? নিজের ভালো দেখে না, লোকের জন্য করে যায় করে যায় করে যায়। এটা কি সুস্থতার লক্ষণ? যতই সে সমাজসেবী হোক, তাতে এটা ভাবা উচিত ছিল যে সুস্থ হতো। ও ভাবতো, আরে আমারও তো সময় খাওয়া উচিত, তাহলে আমি এই কাজগুলি কি করে করবো, কত চালাতে পারবো না খেয়ে না দিয়ে। কিন্তু ও তো অসুস্থ, ওর ডিউ টু ডিজিজ, ডিউ টু প্যাথোলজি। তাহলে দরকার ছিল ড্রাগের রেকটিফিকেশনের জন্য। আরে ভালো, সবাই তো ভালো ভালো করছে, ভালো করতে করতে একদিন দেখা গেল দরজা কেউ খুলছে না, মারা গেছে। সেই জন্যে ও তো ভালো নয়। ও কি ভালো? ও প্যাথোলজিক্যাল ভালো। এই যে সবার ভালো করে আমরা বললাম ভালো, এটা নর্মাল ফিজিওলজি নয়। নর্মাল ফিজিওলজি তখন বলবো, হ্যাঁ ও সোশ্যাল সার্ভিস করে, ঘুম থেকে উঠে যায়, ঠিক সময় এসে টিফিন করে যায়, আবার তারপরে বেরিয়ে যায় বিভিন্ন কাজে, বিভিন্ন মানুষের মঙ্গলার্থে কিছু করবার জন্য। কখনো কেউ বিপদে পড়লে কোর্টে যায়, সেখানে কিছু করে আবার দুপুরে এসে খেয়ে যায়, দুপুরে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়ে, বেরিয়ে বিকালে কখনো এটা ওটা টিফিন করে নেয়, রাত কখন ফিরে কোনো ঠিক নেই। এই মানুষ কিন্তু নর্মাল ফিজিওলজি, কসমোপলিটান বাট নট প্যাথোলজিক্যাল। তো হলো একটি হেলদি কসমোপলিটান। তাহলে কসমোপলিটান দুটো টার্ম হয়ে গেল। এখন দেখো কথায় কথা বলে, ভোজনে বলে পেট। এতক্ষণ ছিল শুধু কসমোপলিটান, এখন হয়ে গেল হেলদি কসমোপলিটান, প্যাথোলজিক্যাল কসমোপলিটান। প্যাথোলজিক্যাল কসমোপলিটান তারা যাদের টিউবারকুলার ডায়ালিসিস প্রিডমিনেন্ট। এইগুলি এত লেখার দরকার নেই, কিন্তু মাথায় রাখো যে যদি কেউ এভাবে মানুষের সেবা করে, কিন্তু সমাজ সেবা করে, কিন্তু নিজের দিকে খেয়াল রাখে, সেই মানুষটি হেলদি কসমোপলিটান মেন্টালিটি। কিন্তু যে নিজের দিকে তাকায় না, শুধুই করে যায় শুধুই করে যায়, ও বাঁচবে না বেশি দিন। কারণ ওর মধ্যে টিউবারকুলার ডায়ালিসিস প্রিডমিনেন্ট। তো ওয়ান ওয়ে কাজ করে যাচ্ছে, নিজের দিকে ভাবছে না, একবারও ভাবছে না আমি মরে গেলে তো সব কাজ থেমে যাবে। তাহলে আমরা কসমোপলিটান মেন্টালিটি পেলে প্রথমে জানতে চাইবো, ইজ দিস ইন্ডিভিজুয়াল ইজ হেলদি কসমোপলিটান অর প্যাথোলজিক্যাল কসমোপলিটান? যদি হেলদি কসমোপলিটান হয় আমি অ্যাপ্রিসিয়েট করবো, আমি তাকে কিছু বলবো। কিন্তু যদি হয় ও প্যাথোলজিক্যাল কসমোপলিটান, আমি বলবো ভাই আপনি যে কাজ করছেন এ তো উপরওয়ালার কাজ, কিন্তু আপনি একবার কথা তো ভাববেন এই কাজ আপনি কতদিন চালিয়ে যেতে পারবেন? কেন মরা পর্যন্ত? আমি জানি মরা পর্যন্ত, কিন্তু আমি তো চাই না এই কাজটা সংক্ষেপে দ্রুত শেষ হয়ে যাক। আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি যদি আপনাকে আমি সুস্থ রাখতে পারি, তাহলে আপনি দীর্ঘদিন এই কাজ করতে পারবেন। আমি তো সুস্থ, আপনি সুস্থ কোথায়?
আপনি তো নিজের ক্ষুধার সময় খাবার খান না, আপনি তো ঘুমাবার সময় ঘুমান না, আপনি সুস্থ কি করে বলবো? সুস্থ তাকে বলা হয় যার বিচার বুদ্ধি ঠিক আছে। আপনার তো বিচার নেই, আপনি তো অবিচার করার জন্য নিজের উপরে, লোকের বিচারের জন্য চেষ্টা করছেন, নিজের জন্য কি করছেন? ঠিক তো আমরা কিন্তু বিচার করবো এইভাবে, হেলদি আর প্যাথোলজিক্যাল। চলো তাহলে আমরা কসমোপলিটান আইডিয়া পেলাম, আমরা ইউজ করতে পারবো, এটা আর লেখার দরকার নেই। এবার চলো বাকি দুইজন আছেন এখনো। এই বাকি দুজনের মধ্যে একজন হলো, ইংরেজিটা আমরা ভালো, সেলফ সেন্টার। ইংরেজি বাংলাটা কি হবে স্যার? একজন, এই দুজনের মধ্যে একজন হলো আত্মকেন্দ্রিক। আত্মকেন্দ্রিক যিনি, ইনি হলেন সিম্পলিটিক বা প্রিডমিনেন্ট। আত্মকেন্দ্রিক, নিজের ভালো নিয়ে ভাবে, নিজে বড় হবে, নিজে লেখাপড়া শিখবে, নিজে পয়সা করবে, বিদেশ যাবে, বিরাট ইত্যাদি ইত্যাদি, শুধু নিজে। কিন্তু মিসগাইডেড হওয়ার একটা উপক্রম আছে, আমি লেখাচ্ছি 1 সেকেন্ডে। কিন্তু এখানে একটা কথা বলবার আছে, আপনি যে জিজ্ঞেস করেন লোককে, আচ্ছা লোকটা তো নিজের ব্যবসা নিয়েই থাকে, অন্যদিকে খেয়াল করেন, হ্যাঁ চাইলে টাকা পয়সা দেবে, আর কিছু না, ওর টাকা পয়সা দিয়ে দেয়, বলে আছে যাও জায়গাতে নিয়ে যাও যত খুশি। কিন্তু উনি কখন নিয়ে যান না, ওই দেখছেন, ও জীবনে আমাকে নিয়ে ডাক্তার কাছে যায় না, কারণ ও বুঝে শুধু নিজের ভালো। ও রাতে ঘুমোয় না যদি ব্যবসায় কোনো রকম কোনো ডিস্টার্ব হয়, কিন্তু আমি পাশে বসে কাটাচ্ছি, খেয়ালই নেই, আমি ঘুমোতে পারছি না, ছটফট করছি, খেয়ালই নেই। তাই এর নাম সেলফ সেন্টার, আত্মকেন্দ্রিক। লিখো সেলফ সেন্টার। যেভাবে সিভিলিনামের এগেইনস্টে সিভিলিনাম, কোন মানুষ যখন ভীষণভাবে আত্মকেন্দ্রিক হয়ে পড়ে, এই আত্মকেন্দ্রিকতা আমরা পেতে পারি, তার পূর্বপুরুষে কালচারটা জিজ্ঞেস করেছিল, স্যার আমরা গাছে কি পাবো, মাটিতে কি পাবো? ইয়েস, পেতেই পারে। সেকেন্ডারি সিভিলিস, সেকেন্ডারি সিভিলিস। কেন এখানে প্রাইমারি ইনফেকশন নেই? প্রাইমারি ইনফেকশন হয়েছিল আজ থেকে 3 পুরুষ আগে বা 4 পুরুষ আগে। উনি কিভাবে সারিয়ে ফেলেছিলেন আমার জানা নেই, কিন্তু সিভিলিস হয়েছিল, সারিয়ে ফেলেছিলেন। তারপরে তার ছেলে, তার ছেলে, তার ছেলে, আমি আবার এখন এই প্রজন্ম, আমি এখন ফল। এরা খুব বড় লোক। কিরকম বড় লোক শুনবেন? আমাদের বড় বাজার হচ্ছে পশ্চিমবঙ্গের সেরা বাণিজ্যিক সেন্টার, আমেরিকায় যেমন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ছিল। তো সেখানকার ওদের 2টো দোকান আছে, কিন্তু ওরা এই পর্যায়ের ব্যবসায়ী, ওরা বিদেশে স্টল দেয়, দেশে বিক্রি করে না, দেশে বিক্রি হয় অনলাইনে, কাস্টমার দেখেও কিনতে পারে না, অনলাইনে কিনতে হয়। তো এরা কি করে, দেশে দেশে যায়। তো এর মা গেছে, এর বাবা গেছে, এর ছোট বাচ্চা মানে কত 2 বছর 2.5 বছর বয়স, আমেরিকাতে স্টল দিয়েছে, নিউ ইয়র্কে। তো বাচ্চা ছেড়ে গেছে, তো মায়ের মনটা খুব কষ্ট। তো ফোন ধরেছে, বুঝতে পেরেছে, ঠাকুমা বললো, দেখ তোর মা ফোন করেছে। ধরেছে, বলো। তো পাশে মা কাঁদছে, ঠাকুমা শুনতে পাচ্ছে, লাউড করা আছে। তোর মা কাঁদছে, তুই কথা বল। বলো, তুমি ঠাম্মির সঙ্গে কথা বলো, আমি খেলবো। এবার ঠাকুমা বলছে, ও হয়েছে একদম পাষাণ, কোনো মায়া মমতা নেই। আমি বললাম, ওর বাবা মা কিরকম? ওদের আরো আছে, আমারও আছে, ওর ঠাকুরদার নেই। কোন কাগজে আছে?